আল্প নদীর তীরে সেই রকম সুন্দর একটা প্রাসাদ বানানোর জন্য অর্ডার করেছিল। This enclosed 10 miles of fertile grounds with walls and towers, এবং সেখানে সে কি 10 মাইল জায়গা সে কি করে নির্ধারণ করে এবং চারপাশে কি থাকবে, ওয়াল থাকবে, টাওয়ার থাকবে। Within these walls are gardens full of fragrant flower trees, এবং সেই গার্ডেনের মধ্যে মানে ওখানে যে চারপাশে ইটো থাকবে, ওয়াল বা চারপাশে টাওয়ার থাকবে, এর মাঝখানে আবার সুন্দর সুন্দর বাগান থাকবে। সেই বাগানে আবার অনেক সুগন্ধি ফুল থাকবে, ফুলের গাছ থাকবে। অ্যান্ড ওল্ড ফরেস্ট এনক্লোজিং গ্রিন ফিল্ডস, এবং অনেক মানে পুরাতন কালের যে গাছগুলি আর কি পাওয়া যায় বা অনেক আগের যে গাছ সেই গাছগুলি লাগানো থাকবে। ওটা সুন্দর একটা শোভা কি বলে যে শোভা বর্ধন করার জন্য যে ধরনের গাছ লাগানো হয় বা ফুল গাছ লাগানো হয় এগুলো। দেন বলছে a romantic chasm leaned out against a green hill they lay across a cavern of cedar tree, এবং ওখান থেকে আবার এই পাহাড় থেকে ঝর্ণা নেমে আসবে, অনেক সুন্দর ঝর্ণা নেমে আসবে আর কি পাহাড়ের খাদ বেয়ে বেয়ে। ইট ওয়াজ এ শ্যাবাস প্লেস, জায়গাটা হবে বুনো। বুনো বলতে চারপাশে এখানে যেহেতু গাছপালার কথা বলা হয়েছে বা পাহাড় পর্বত, সুতরাং এই জন্য এটাকে বলা হচ্ছে বুনো একটা জায়গা হবে। Here a woman might have built on a dim moonlit night the loss of her demon lover, এবং সেখানে একজন মহিলা সে তার শয়তান বা তার যে কাপুরুষ লাভার ছিল সেই লাভারের জন্য সে আবার ফাইন করতে থাকবে বা তার লাভারকে সে হারিয়েছে এই জন্য সে আবার শোক প্রকাশ করতে থাকবে। ভাই দেন বলছে তামিল এ এটা মাইটি কত ফাউন্টেন। পৃষ্ঠার মধ্যে পড়াইতেছেন? সুমন ভাইয়া এটা এটা আলো শুনতে সম্ভবত পাচ্ছি 100 আমি 124 পেজ। আচ্ছা সুমন ভাইয়া আপনি আপনার 124 পেজ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, 124 পেজ বের করুন। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড স্ট্যান্জার থার্ড লাইন, এ মাইটি ফাউন্টেন, আবার শক্তিশালী একটা ঝর্ণা, থ্রু আউট জেটস অফ ওয়াটার এভরি মোমেন্ট অ্যান্ড স্ক্যাটার্ড ফ্রাগ্রেন্স অফ স্টোন লাইক গ্রেনস আন্ডার রড অফ দ্য থ্রেশার, মানে সেই ঝর্ণার যে আবার পানি ওইগুলা এক এই যে ঢাল, এই ঢাল উপর থেকে নিচে পড়বে, এরপর আরো নিচে পড়বে, এখানে সেটা বলা আছে মনে হবে যেন যে ওগুলোকে একেবারে ছিঁড়ে দিছে, মানে উপর থেকে ইয়ে যে মানে ঝর্ণার পানিটা এটা যদি পড়ে তাহলে দেখা যায় না যে একসাথে পানি এসে ওটা ছিঁড়ে অনেক রকম ভাবে পড়ে বা অনেক সাইড দিয়ে পড়ে, সেজন্য বলছে এটা থ্রেশারের মতো হয়ে যাবে একেবারে। Amidst this dancing rocks, the sacred river Alp took its rise and wound its zigzag course through woods and valleys for 5 miles until it reached the caverns measureless to man down to the lifeless ocean. এবং এই যে ঝর্ণাটা আর এই যে ঝর্ণাটা একেবারে বনের মাঝখান দিয়ে থাকবে, অনেক এদিক ওদিক বা এঁকে বেঁকে থাকবে এবং সেটা গিয়ে একেবারে সমুদ্রের সাথে গিয়ে মিশে যাবে। হেয়ার আর লাইফলেস অসীম বলতে বোঝানো হয়েছে যে একেবারে অফুরন্ত বা বিশাল যে সমুদ্র, সেই সমুদ্রের সাথে গিয়ে মিশে যাবে। হেয়ার কুবলা খান হিয়ার্ড হিজ অ্যানসেস্টার্স প্রফেসিং, এবং যেখানে কুবলা খান তার পূর্বপুরুষদের সেই মানে আগত একটা যুদ্ধের খবর শুনতেছিল বা তার পূর্বপুরুষরা হয়তো বলা বলি করছিল যে এরপর একটা ভয়ঙ্কর যুদ্ধ আসবে, তো ওরকম কোনো কিছু কুবলা খান শুনতেছিল ওইখানে বসে। দ্য শ্যাডো অফ দ্য প্লেজার ডোম রেস্টেড অন দ্য মিডল অফ দ্য রিভার, এবং এই যে এত বড় একটা প্রাসাদ বানানোর অর্ডার করছে কুবলা খান, সেটার ছায়াটা একেবারে এই নদীর মাঝখানে গিয়ে পড়বে, মানে সেই এটা এত বড় হবে প্রাসাদটা যে এই নদীটার মাঝখানে গিয়ে পড়বে সেই ছায়াটা। ইট ওয়াজ এ প্যালেস অফ ওন্ডার, এটা মানে বিস্ময়ের একটা প্রাসাদ হবে, অনেক মানে বড় সাইজের আর কি। এ সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস, এবং সেখানে অনেক মানে বরফও থাকবে আর কি, মানে ওইখানে শীতল করার জন্য হয়তো এরকম বরফের কোন একটা যে সাইড বা ওখানে হয়তো এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে বরফে আচ্ছাদিত। সেখানে এই দুই স্ট্যান্ডে কিন্তু এইগুলাই বলা হয়েছে যে কুবলা খান এরকম একটা অনেক বড় একটা প্যালেস তৈরি করবে, এবং সেটা কোন জায়গা তৈরি করবে, জায়গা সে কোন কোন জায়গা ঠিক করছে, সেটার অবস্থান হবে কিরকম, এবং সেটার সাইজ হবে কি মানে ওইটার সাইজ কিরকম হবে, ওখানে কি কি জিনিস থাকবে, এগুলো এই দুই স্ট্যান্ডার্ড বলা হয়েছে। এটা হচ্ছে 1 লাইন থেকে 36 লাইন পর্যন্ত। এরপরে 37 থেকে 54 লাইন পর্যন্ত কি বলা হয়েছে, দ্য পোয়েট স অ্যান এবিনিশিয়ান মেইডেন প্লেইং অন এ ডালচিমার এন্ড সিঙ্গিং অফ মাউন্ট এভারা। এরপরে কবি সে তার মানে কল্পনা জগতে চলে গেছে, সে কি দেখেছে, একজন এবিনিশিয়ান মেইডেন বা একজন এবিনিশিয়ান মহিলা সে তার বাদ্যযন্ত্র দিয়ে গান গাইতেছিল। কিসের গান? মাউন্ট এভরার গান। এভরা হচ্ছে একটা মানে পর্বত, তো ওই পর্বত নিয়ে সে একটা গান গাইতেছিল। ইফ হি কুড রিকল দ্য মেইডেন এন্ড দ্যাট সং, যদি সে এই মেইডেনের যে গান এগুলো যদি এই কবি আবার স্মরণ করতে পারতো আর কি, দেন বলা হয়েছে হি উড বিল্ড এ সিমিলার ডোম ইন দ্য এয়ার, সে আর কি এরকম একটা কুবলা খান যেরকম একটা প্রাসাদ বানাতে চেয়েছিল ওরকম একটা মানে এরকম ঘর বা এরকম একটা প্রাসাদ সে নিজেও শূন্যে বানাতে পারতো আর কি, মানে সে কল্পনার জগতে বানাতে পারতো।
and whoever heard would call upon men to beware of the flashing eyes and floating ever আর যে কিনা এই যে তার গান মানে সেই এবিনিশন মিটার গান যে শুনতো তাহলে সে তার আকৃতিটা বা তার শেপটা কিরকম ছিল সেটা মানে বুঝতে পারতো। তার শেপ ছিল এরকম যে অফিস ফ্লাশিং আইস, তার চোখগুলো ছিল জলজলে এন্ড ফ্লোটিং এয়ার এবং চুলগুলো যেন ভাসতেছিল এরকম। They would wave a circle round the poet and close their eyes in fear, মানে তারা ভয়ে আর কি তার চোখ পুরোপুরি বন্ধ করে ফেলতো। For the poet had fed on honeydew and he had drunk the milk of paradise, এখানে honeydew তারপরে milk of paradise দ্বারা এখানে তার কাব্যগুণ বোঝানো হয়েছে যে সে যেন এরকম তার মধ্যে পোয়েটিক ইন্সপিরেশন আছে। তার মানে প্রথম দুটো স্ট্যান্জায় কুবলা খানের একটা প্যালেস সম্পর্কে বলা হয়েছে, লাস্ট স্ট্যান্জায় কবি নিজে এরকম একটা প্যালেস বানাতে পারতো যদি সে ওই এবিনিশিয়ান মেয়েদের গানটা আবার স্মরণ করতে পারতো এবং সেটা শুনলে সে মানে পুরোপুরি এই যে কবি তাকে দেখে পুরোপুরি সবাই ভয় পেয়ে যেত বা তার চুল হতো মানে তার চুলটার সাইজ এরকমটা হতো মানে যেরকমটা মনে হয় সাধারণত চুলে সে ভাসতেছে, শূন্যে ভাসতেছে বা হচ্ছে তার চোখগুলো জ্বল করতেছে। এরপরে কি হচ্ছে বা এরপরে কবিতার কি আসা উচিত ছিল সেটা মানে বলা হয় না কারণ এটা আনফিনিশড পয়েম। এটি হচ্ছে কবিতাটা। সবাই কি মানে মোটামুটি একটু আইডিয়া হয়েছে যে এখানে কোন জিনিস নিয়ে বলা হয়েছে? এট লিস্ট ১ থেকে ৫৪ লাইন পর্যন্ত। জি, লাস্টে যে চুলের ব্যাপারটা আসলো যে একটা লোকের ফ্ল্যাশিং আইস, এই ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, এখানে বলা হয়েছে হি উড বিল্ড এ সিমিলার ডোম ইন দ্য এয়ার, সে বাতাসে এরকম একটা ডোম বলতে প্রাসাদ বোঝানো হয়েছে যে ওরকম একটা মানে কুবলা খান যেরকম একটা এই যে প্যালেস অর্ডার করছিল ওরকম একটা প্রাসাদ সে তার ইমাজিনেশনের মাধ্যমে বা তার মানে কল্পনার মাধ্যমে সে তৈরি করতে পারতো। এন্ড হুএভার হিয়ার্ড উড কল আপন মেন টু বিওয়ার অফ দ্যাট ফ্ল্যাশিং আইস এন্ড ফ্লোটিং, যে কিনা তার এই যে মানে ধন্যী বা তাকে স্মরণ করতো আর কি মোট কথা, তাহলে তার চোখ জল হয়ে যেত, তার এই যে চুল এই চুল মানে চুল যেন মনে হতো যে বাতাসে ভাসতেছে এরকমটা মানে ভয়ে যে আহ এই যে এই যে কবির কথা তার কথা যে স্মরণ করতো বা সে কবি যে গানের কথা বলছে একজন ওই এবিনি শেমির তার কথা যে স্মরণ করতো তার চুলের অবস্থা ওরকম হয়ে যেত, তার চোখ ওরকম হয়ে যেত ভয়ের কারণে। এখানে সে কথাটা বলা হয়েছে। কবি বলছে যে তার চোখ বা চুল এরকম হয়ে যেত। না, ওখানে কবি কোনো নির্দিষ্ট মানুষকে বলা, ওখানে মেন বলা হয়েছে, ঠিক আছে? সেখানে যে কোনো মানুষই হতে পারে। আমি কিছুই বুঝি নাই কবিতা। আচ্ছা। কবিতাটা কিছু মানে বুঝতে পারেনি, কবিতা একটা আনফিনিশড পয়েম। সে ফার্স্টে কুবলা খান সে একটা সুন্দর বানানোর প্রাসাদ বানানোর অর্ডার করছিল, তো সেটা একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে সে এই প্রাসাদটা কোন জায়গায় বানাবে, কিরকম ভাবে বানাবে। এরপর বলা হয়েছে যে কবি নিজেও তার কল্পনার জগৎ চলে গেছে। আচ্ছা, এটা ভালো মতো বুঝতে হলে উপরের দিকে দেখুন 180 পেজে দেখুন উপরে আছে এল1, এই যে সামারিটা উপরে কিছু লাইন আছে এটা দেখুন। ওখানে আছে কি, দ্য পোয়েট ওয়ান্স হ্যাড এ ভিশন অফ এ ইয়াং মেড প্লেইং অন অ্যান ইনস্ট্রুমেন্ট, সে তার কল্পনায় কি দেখেছে একজন মেড সে তার কত পেজ বাদ্যযন্ত্রে লাইন? গান গাইতেছিল। কত পেজ? শি ওয়াজ ফ্রম যে সামারিটার উপরে দেখুন আছে, দেন বলছে শি ওয়াজ ফ্রম এবিসিনিয়া, সে মানে কোন জায়গা ছিল ওই মানে যে গান গাইতেছিল তার বাড়ি ছিল এবিনিশিয়া বা সে ছিল এবিনিশিয়ান একজন গার্ল এন্ড ওয়াজ সিঙ্গিং অ্যাবাউট ট্রু রোমান্টিক চার্মস অফ আর নেটিভ হিল টু মাউন্ট এভার, এবং সে তার নিজের মানে এলাকার যে একটা পাহাড় ছিল মাউন্ট এভারেস্ট সেটা নিয়ে সে গান গাইতেছিল। দ্য পোয়েট উইশেস হি কুড বাই সাম চান্স রোজ উইদিন হিমসেলফ দ্য মেমোরি অফ দ্যাট মিউজিক এন্ড সং, মানে কবি ইচ্ছা প্রকাশ করছে যে যদি সেও এরকম কোন গান বা এরকম কোন গানের সংস্পর্শে আসতে পারতো বা এরকম কোনো কিছু যদিও সে করতে পারতো, he could work himself up to an ecstasy in that case, তাহলে সে মানে পরম আনন্দ পেত। he would then create a new that pleasure house in the air by a strains of music loud and long, তাহলে সেও মানে তার কল্পনার জগতের দ্বারা এরকম শূন্যে এই তার এই যে মানে কবিতা বা তার এই যে মিউজিক এটার দ্বারা সে অনেক বড় এই কুবলা খান যেরকম একটা প্যালেস তৈরি করেছিল ওরকম একটা প্যালেস সে নিজেও তৈরি করতে পারতো। দেন বলছে পিপল অ্যারাউন্ড হিম উড ফিল অ্যাওয়েক স্ট্রাক এট দ্য স্ট্রেঞ্জ লুকস, তাহলে লোকজন তার এই যে ভয়ঙ্কর লুক বা তার যে ভয়ঙ্কর আকৃতি এটা দেখে সবাই ভয় পেত আর কি বা সবাই মানে ভীত হয়ে পড়তো। দেয়ার উড বি এ গ্লো ইন হিজ আইস, কারণ তার চোখ হয়ে যেত জল জলে, অ্যান্ড হিজ
হেয়ার উড স্ট্রিম ইন দ্য উইন্ড, এবং তার চুল যেন মানে মানে কি বলে এটাকে, যে বাতাসে নড়তেছে। অনেক সময় দেখা যায় না যারা আসলে একটু পাগল টাইপের থাকে, যে দেখবেন যখন মানে হয় বাতাস হয় আর কি, তার চুলগুলো উঠতে থাকে, তো কবির চুল ওইরকম হয়ে যেত। এখানে কবি মূলত সেই এভিনিশিয়ান মেডের, যে এভিনিশিয়ান মেড যেরকম গান গাইতেছিল, তো সে যদি ওইরকম কোনো গান গাইতে পারতো বা তার ওইরকম কোনো পোয়েটিক ইন্সপিরেশন থাকতো, তাহলে সে ওই এই যে মানে তারা কি করতো, তারা হয়তো এই তার থেকে দূরে সরে থাকতো। কারণ হতে পারে যে তারা এই কবির দ্বারা কোনোভাবে ক্ষতি গ্রস্ত হতো বা কোনোভাবে তাদের কোনো ক্ষতি হতো। হি উড লুক লাইক অ্যান ওয়ান possessed who had been filled with divine frenzy of the poet and প্রফেট বাই ইটিং অফ দ্য হেভেনলি ম্যান্না। কারণ মানে সে যেন একটা কল্পনার জগতে চলে গেছে এবং মনে হয়েছে যেন তার মধ্যে এরকম পোয়েটিক ইন্সপিরেশন, মানে কবির অবস্থাটা ওই রকম হয়ে যাবে যে যাকে দেখে সবাই ভয় পাবে। ফাতেমা জোহরা, এবার কি মোটামুটি আরেকটু ভালো বুঝতে পারছেন? জি, এখন বুঝতে পারছি কেসটা। আচ্ছা, মানে এটা তো একটা আনফিনিশড পয়েম, এরপর আসলে কবি কি বলতে চেয়েছে এটা শিওর না, মানে কোনো কিছু বলা হয় না যে এরপর কি হতে পারে বা কেমনটা হতে পারে, যেন একটু ঘোলাটে মনে হয়। আর কবি এটা মানে মাতাল অবস্থায় লিখছিল, তো কবিতাটা ওইরকম। তো এইগুলা হচ্ছে আমাদের কোলরিজের দুটো কবিতা। আচ্ছা, কোলরিজের কবিতা নিয়ে কি আর কোনো সমস্যা আছে কারো? গতকালকে তো রাইভ অফ দ্য এশিয়ান যে মেরিনাস ওটা আর নওরিন, আমার মানে সাথে মোটামুটি কি? প্রবলেম হইতে পারে, মানে মোটামুটি বুঝছি, আচ্ছা একটু প্রবলেম হইতে পারে আর কি। আচ্ছা, এখন জাস্ট আচ্ছা আমাদের তো আর ইসে তো আর কবিতা লিখতে বলা হবে না, হবে কোশ্চেন বলা হবে। জাস্ট যদি মোটামুটি একটু ধারণা থাকে, then যখন আপনি কোশ্চেন পড়বেন ওগুলো একটু ভালো মতো বুঝতে পারবেন, ওকে? তখন আইডিয়া হয়ে যাবে। কারণ আমাদের তো বলবে না যে কবিতাটা লিখো, এরকম জি কিছু ভাইয়া, বলা হবে না, আচ্ছা, বা এই ধরনের এই কবিতা তো। বইয়ের মধ্যে মানে এসটি কলেজের বইয়ের মধ্যে কি দুইটা পোয়েমই পড়তে হবে, মানে শুধু দুইটা পোয়েমই? হ্যাঁ, এখানে জি, জি, ওখানে আরো কবিতা আছে। খ্রিস্টাবেল আছে, তারপর হচ্ছে অ্যান্টিজেকশন ওড আছে, বাট ওগুলো সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে জাস্ট ২ টা কবিতা মানে আছে। একটা আমাদের হচ্ছে সিলেবাস এই অনুযায়ী কবির কি আজম। আমাদের পোয়েম গুলা পড়তে হবে? যে যে পোয়েম গুলা সিলেবাসে আছে ওই পোয়েম গুলাই শুধু? হ্যাঁ, জাস্ট ওইগুলাই। আপনার একটা বইয়ে দেখা যায় উইলিয়াম ফ্লিকের যে বই, ওখানে মনে হয় ৪০ টার মতো কবিতা আছে। বাট অতগুলো তো আমাদের সিলেবাসে নাই, তাই না? জাস্ট যেগুলো আছে ওগুলো পড়লেই হবে। জি ভাই, আমি প্রথমে উইলিয়াম লেকের ইয়ে বইটা ধরছিলাম, তারপরে দেখি সব আওলায় যাইতেছে, এত কবিতা, এত মানে কিভাবে পড়বো? সিলেবাস তো আমি আর দেখি নাই, আর জানিও না, মানে এইসব বিষয়ে ধারণাও নাই। হুম, পরে ভাবছি যে এত কবিতা কিভাবে পড়বো, পরে এটা নিয়ে আলোচনা লাগছিল। তারপরে এখন বুঝছি যে সিলেবাস অনুযায়ী কি আচ্ছা, পোয়েম পড়তে হইব। হুম। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের অলরেডি ৩ জনের কবিতা শেষ হয়ে গেছে। একটা হচ্ছে ব্লেক, আর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, আর হচ্ছে কোলরিজ। এরপর আছে লর্ড বায়রনের কবিতা। জর্জ গর্ডন, লর্ড বায়রন, ডন জন একটা কবিতা আছে। এটা বিশাল বড়, মনে হয় কত লাইন আছে, ওয়েট, এখানে হচ্ছে ক্যান্টো 1 এ আছে ২২২, ২২২ আর ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, মানে প্রায় ১৭০০ লাইন আছে, ওকে? তো এত এগুলো তো আর পড়া সম্ভব না, জাস্ট সামারিটা পড়বা। আর এটা ইজি একটা পোয়েম, মানে যদি সামারিটা আপনি পড়েন তাহলে এমনিতে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, আগে হচ্ছে বাইরন সম্পর্কে মোটামুটি কিছু জানতে হবে। এটা হচ্ছে কত পেজ? আচ্ছা, অতটা ইম্পর্টেন্ট না তো, সংক্ষেপে একটু দিয়ে দিচ্ছি নেট থেকে সার্চ দিয়ে, তাহলে বুঝতে পারবেন লর্ড বাইরন সম্পর্কে। কারণ এনাদের সম্পর্কে তেমন কোনো আসে না। Wait, দেখুন আমি একটা ছবি দিয়েছি। ওই ছবিতে যা আছে ওটুকু জানলেই হবে, এর বাইরে আর বেশি জানার দরকার নাই। হ্যাঁ, ছবিতে আছে দেখুন, লর্ড বায়রন। ফুল নাম কি? জর্জ গর্ডন বায়রন বা জর্জ গর্ডন লর্ড বায়রন। সিক্সথ ব্যারন বায়রন, মানে সে হচ্ছে, তার বাবার নাম ছিল হচ্ছে ব্যারন, ওকে? তো সেই জন্য, আর তার মা বাবার সে ছিল মানে ষষ্ঠ সন্তান, সেই জন্য কি হয়েছে, সিক্সথ ব্যারন বায়রন। এ পারে সিম্পলি নোন অ্যাজ লর্ড বায়রন। তাকে সাধারণত আমরা এই লর্ড বায়রন হিসেবে চিনি বা জানি। ওদের ইংলিশ পয়েট অ্যান্ড ফিয়ার, সে ছিল একজন ইংলিশ কবি। আর ফিয়ার শব্দের অর্থ কি? ওয়েট, জানা নাই। পিয়ার না, সভাসদ না কি জানো? পিয়ার সহপাঠী,
সহপাঠী হচ্ছে মানে সভাসদ বা সমকক্ষ ব্যক্তি। ওয়েট এ মেম্বার অফ দ্য নোবেলিটি অফ দ্য ব্রিটেন অফ আয়ারল্যান্ড। মানে মোটামুটি রাজনীতিতে তার বেশ কিছু ক্ষমতা ছিল বা তার বেশ কিছু অবদান ছিল। তো এই জন্য মানে যাদের রাজনীতিতে এরকম অবদান থাকে তাদেরকে বলা হয় পিয়ার। ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ দ্য রোমান্টিক মুভমেন্ট, এবং সে এই রোমান্টিক মুভমেন্ট অন্যতম একজন মানে কি বলা যেতে পারে যে বিখ্যাত একজন লোক ছিল, বা যাদের দ্বারা রোমান্টিক এইজটা শুরু হয়েছিল আসলে তাদের মধ্যে একজন হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। বাইরন ইজ রিগেটেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েটস, মানে ইংরেজি কবিদের মধ্যে এটাকে সে হচ্ছে অন্যতম একজন কবি ইংরেজ কবিদের মধ্যে। হি রিমেইনস ওয়াইডলি রিড অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, মানে তার কবিতা এখনো প্রায় অনেক দেশে বা অনেক জায়গাতে পড়া হয় আর কি। এরপর সে জন্মগ্রহণ করেছিল কত সালে কোথায়? বর্ন জানুয়ারি 22, 1788, 1788 সালের 22 জানুয়ারি, লন্ডন ইউনাইটেড কিংডম, মানে যুক্তরাজ্যের লন্ডনে সে জন্মগ্রহণ করেছিল। ডায়েট মারা গেছে কত সালে? এটা হচ্ছে এপ্রিল 19, 1824, এবং সে মারা গেছিল হচ্ছে কোন জায়গায়, জায়গাটার নাম গ্রিস, আর হচ্ছে কি MISSOLON, মিশোলঙ্গি, মিশোলঙ্গি, হ্যাঁ মিশোলঙ্গি, যেখানে মারা গেছিল সেটার নাম হচ্ছে গ্রিস মিশোলঙ্গি। ফুল নেম কি? জর্জ গর্ডন বাইরন, 6th ব্যারন বাইরন, ন্যাশনালিটি কি? ইংলিশ। আর তার মানে তার চিলড্রেন বা তার যে ছেলে মেয়ে তারা ছিল লেডি লাভলেজ আর অ্যালেগ্রা বাইরন। আর এই যে জর্জ গর্ডনের ফার্স্ট যে মেয়েটা, এই লেডি লাভলেজ, তার বিয়ের পরে নাম হয় হচ্ছে লেডি 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 অগাস্টা, মেবি লেডি অগাস্টা, লেডি অ্যাডা অগাস্টা, লেডি লাভলেস, অগাস্টা। মানে অ্যাডা লাভলেসের নাম জানি কোথায় শুনছি। অ্যাডা লাভলেস এটা। না, লাভলেস না, ওখানে এই জর্জ গর্ডনের মেয়ে হচ্ছে ফার্স্ট ছিল, মানে যে কিনা কম্পিউটারে আমরা বলি না কি বলে ওটাকে, যে প্রোগ্রাম। তো সে হচ্ছে ফার্স্ট প্রোগ্রামার ছিল, লেডি অ্যাডা, সম্ভবত লেডি অ্যাডা না কে জানো। ওয়েট আমি একটু দেখি। অ্যাডা লাভলেস, হ্যাঁ এটা হচ্ছে এই জর্জ গর্ডনের মেয়ে ছিল ফার্স্ট কম্পিউটারের প্রোগ্রামার। ওকে, দেখুন এখানে আসছে যে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার কে ছিল অ্যাডা লাভলেস। ওকে, এটা এমনিতে ইসে আসে, অনেক সময় চাকরির এক্সামে আসে যে কম্পিউটারের ক্ষেত্রে ফার্স্ট কে লেডি প্রোগ্রামার ছিল, সে হচ্ছে এই অ্যাডা লাভলেস। আর এমনিতে জর্জ জি, গর্ডন লাইফে আইসিটি বইয়ে পড়ছিলাম, এই কারণে নামটা মনে আছে, অ্যাডা লাভলেস। আচ্ছা ওকে। তো এমনিতে আর লর্ড বার্ডেনের কবিতা সরি, এই যে তার লাইফ সম্পর্কে আর অত বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, কারণ এদের সম্পর্কে তেমন কিছু আসে না, বা সে অতটা ইম্পর্টেন্ট না যতটা হচ্ছে উইলিয়াম ওয়ারজথ বা হচ্ছে এসটি কোলরিজ বা শেইলি, এদের মধ্যে অত ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে 19 পেজ বের করুন। আচ্ছা, সবার কাছে কি একই বই আছে না? আমি কি সবাইকে এক বই দিয়েছিলাম না? এইটা হ্যাঁ, একই বই, ফ্রেন্ডস বুক কর্নার, কেএমএ কাইম। না, ওইটা নরেন, আপনার বইটা কি এই যে আমি যেটা ছবি দিচ্ছি এইটা না? তারপর ফাতিমা জোহরা সুমন ভাই, আপনাদের বই সবার কি একই সেম বই না? দেখুন আমি ছবি দিয়েছি গ্রুপে। না, আমার তো এই বই না, আমার ফ্রেন্ডস বুক কর্নারের, কিন্তু লেখক ভিন্ন, কেএমএ কাইয়ুম। ও, লেখক ভিন্ন। সুমন ভাইয়া, ফাতিমা জোহরা, আপনাদের কি আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, সুমন ভাইয়ারটা হচ্ছে এইটা। ওকে, আর ফাতিমা জোহরা আপনার কোনটা? আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা লোকের ছবি দাও, আমি ছবিটা দেখছি। আচ্ছা, এই সে মাথা গিয়ে পাগড়ি পরা। হ্যাঁ, এই তো এটাই। আচ্ছা, তাহলে জি, জি। আমাদের সবারই সেম। ওকে ওকে, আচ্ছা সমস্যা নাই। তা আমি আমার বই থেকে ছবি তুলে দিচ্ছি। আপনাদের বইয়ে এটা কত পেজ সঠিক বলতে পারবো না, আমারটা 19 পেজ, আপনাদের 19 পেজে দেখুন ওখানে আছে নাকি লেটার অ্যাসাইনমেন্ট এরকম কিছু আছে নাকি দেখুন তো। এটুকু জানতে হবে। আমি ছবি তুলে দিয়েছি দেখুন।
24 পেজে মেইন টেক্সট। না 19 পেজ আর দেখুন 11 এর। আমি যে লেখাটা দিয়েছি ওইটা কি আপনাদের বই আছে নাকি? আমারটা আছে 19 পেজ, উপর আছে লিটারি অ্যাচিভমেন্ট, তারপরে নিচে এটা। ভাই ওটার নামটা কি? উপরে যে নামটা দেওয়া আছে না, কি সম্পর্কে লেখা এটা? ওটা হচ্ছে লিটারি অ্যাচিভমেন্ট। লিটারি অ্যাচিভমেন্ট দেখুন, LITERA SCIVVMENT লিটারি অ্যাচিভমেন্ট লেখা। পত্র তো দেওয়া নাই। আচ্ছা আছে আছে। পেয়েছেন সুমন ভাইয়া? না ভাই এখনো পাই নাই। আচ্ছা যদি না পান তাহলে আমি যে লেখাটা দিচ্ছি মানে এগুলো just এমনিতে জানতে হবে যে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। যদি না পান তাহলে সমস্যা নেই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। না পেলে এই যে আমি যে ছবি দিচ্ছি ওটা দেখুন, ওখানে লেখা আছে বায়রন স্টার্টেড রাইটিং পোয়েম ইন হিজ স্টুডেন্ট লাইফ, মানে সে তার ছাত্র জীবন থেকে কবিতা লেখা শুরু করে। হুইচ কন্টিনিউড টিল হি ওয়াজ ডেড, মানে এবং যেটা শেষ হয়েছিল মানে সে তার মারা যাবার পূর্ব পর্যন্ত বা তার মৃত্যুর আগ পর্যন্ত এরকম কবিতা লিখে গিয়েছিল। বাট অল হিজ মেজর পোয়েমস আর রিটেন ইন দ্য মেনশনড ফিফথ পেজেস, তবে তার বিখ্যাত কবিতাগুলো সাধারণত এই 5 অংশে বা এই 1788 সাল থেকে 1824 সাল এর মধ্যে সাধারণত লিখেছিল আর কি, বা তার ফেমাস যে কবিতাগুলো এইগুলো। দেন বলছে এই চাইল্ড হারলোড, এখানে সে কবিতার নাম আছে চাইল্ড হারলোড এন্ড ডন জুয়ান, দেস টু লঙ্গার পোয়েমস আর রিটেন ওভার এ লং পিরিয়ড অফ টাইম, মানে এই কবিতাগুলো যেহেতু বড় বড় সুতরাং অনেক সময় নিয়ে লেখা হয়েছিল। দে আর পাবলিশড কন্টিনিউয়াসলি ইন সেপারেট পিরিয়ডিক্যালস, এবং এদেরকে মানে ধাপে ধাপে পাবলিশ করা হয়েছিল। দেখি না যে সংবাদপত্রে পাবলিশ করা হয় সাধারণত, আজকের চার্টে একটা দিল বা এর পরে যে এটা আসতেছে নিউজটা আছে ওইখানে আবার আরেকটা ধাপ দিল বা ওইখানে আরেকটা পার্ট দিল, এরকম মানে ওগুলো পিরিয়ডিক্যালি হচ্ছিল, পাবলিশ করতেছিল, যেহেতু এটা অনেক বড় কবিতা। These are his most famous pieces which are tremendously related to his personal life, এবং এগুলো তার ব্যক্তিগত লাইফের সাথে সম্পর্কিত এমন কবিতাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত আর কি। চাইল্ড হ্যারল্ড অ্যান্ড ইন 4 ক্যান্টোস appeared in 1819, এই চাইল্ড হ্যারল্ড কবিতাটা মোট 4টা অখণ্ডে বিভক্ত বা 4টা ক্যান্টো আছে এখানে, এবং সেগুলো সেটা পাবলিশ করেছিল কত সালে? 1819 সালে। হি বিগান ডন জুয়ান ইন 1918, এবং ডন জুয়ান লেখা শুরু করেছিল 1981 সালে। তো 1981 না, এখানে 1781 সালে, 1781, হ্যাঁ। এন্ড হি কুড নট ফিনিশ, ওয়েট 1981 তো কখনোই হবে না, সে তো জীবিতই থাকে না এই পর্যন্ত, এখানে ভুল লেখা আছে, এখানে 1981 হবে না, এখানে হবে 1881। ওকে 1881, 1800 না 1781, সে 1881 সাল পর্যন্ত জীবিত থাকে নাই। সে মারা গেছে হচ্ছে কত সালে? সে মারা গেছে হচ্ছে 1824 সালে। তার মানে এখানে 1900 থেকে 1700 হবে, 1781 সালে সে ডন জুয়ান লেখা শুরু করছিল। ওকে, হুইচ হি কুড নট ফিনিশ অ্যাট হিজ ডেথ, সেটা কিনা মানে সে শেষ করতে পারে নাই আসলে। এটি হচ্ছে মোটামুটি লর্ড বায়রনের ফেমাস যে কবিতাগুলো, সেই কবিতাগুলো। এরপরে আরেকটা আছে হচ্ছে বায়রনিক হিরো। দেখুন এরপরে বায়রনিক হিরো বলতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার বলতে এটা 49 পেজ, আপনাদের বই কিটা আছে? দা বায়রনিক হিরো। না থাকলে আমি ছবি তুলে দিচ্ছি, এই কোশ্চেনটা আসে মাঝে মাঝে যে বায়রনিক হিরোর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি। দেখুন আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যে বায়রনিক হিরো তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে। 1 নাম্বার বৈশিষ্ট্য, এটা একটু ভালো মতো খেয়াল করে, এতক্ষণ যেটুকু মানে যেটুকু বলছি ওটুকু ছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ওগুলো জাস্ট এমনিতে জানলেই হয় যে এটা কে লিখছে। জর্জ গর্ডন লর্ড বায়রন, মানে লর্ড বায়রন তার ফুল নাম কি? জর্জ গর্ডন লর্ড বায়রন। সে ছিল তার মা বাবার ষষ্ঠ সন্তান, আর হচ্ছে তার মেয়ে তার নাম ছিল হচ্ছে কি অ্যাডা অ্যাডা লাভলেস। ওকে, সে হচ্ছে ফার্স্ট প্রোগ্রামার ছিল। আর লর্ড বায়রন সে রোমান্টিকের অন্যতম বিখ্যাত একজন কবি ছিল। সে জন্মগ্রহণ করছে হচ্ছে 1722 নাকি 88 দেখলাম, 1700
1788 সালে এবং মারা গেছে 1824 সালে। তো মোটামুটি এটুকু জানলেই হবে লর্ড বায়রন সম্পর্কে এবং তার যে বিখ্যাত দুটো কবিতা, একটা হচ্ছে এই ডন জুয়ান আর একটা হচ্ছে এই হ্যারল্ড, কি যেন দেখলাম, চাইল্ড হ্যারল্ড না কি যেন, হ্যাঁ চাইল্ড হ্যারল্ড। এরপর হচ্ছে দ্য বায়রনিক হিরোস আর এসেনশিয়ালি প্রজেকশন অফ বায়রনস ওন পার্সোনালিটি, মানে এই লর্ড বায়রনের ব্যক্তিত্ব যেরকম ছিল, এই বায়রনিক হিরো হচ্ছে ওইরকম ধরনের ক্যারেক্টার বা ওইরকম ধরনের ব্যক্তি। হিজ লাইকিংস এন্ড ডিসলাইকিংস, হিজ হ্যাটার্স এন্ড সিম্প্যাথিজ, মানে লর্ড বায়রন তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্লাস হচ্ছে তার ঘৃণা, মানে সে কোন জিনিসকে ভালোবাসতো, কোনটা ঘৃণা করতো, কোনগুলোকে সে মানে পছন্দ করতো, কোনগুলোকে অপছন্দ করতো, এই যে মানে তার যে নিজের যে পার্সোনালিটি, এইগুলাই একজন বায়রনিক হিরোর মধ্যে থাকে সাধারণত। দে শেয়ার হিজ সিনিসিজম এন্ড মেলানকলি। এই বায়রনিক হিরোরা কি করে, এই লেখকের যে সিনিসিজম বা তার মানে কি বলে এটাকে, যে দুঃখ বা তার যে বেদনা, ওইগুলো তার এক্সপ্রেস করে তাদের মাধ্যমে। হিজ ভায়োলেশন অফ দ্য ভ্যালু অফ লাইফ, দ্য হিরো স্টার্স উইথ হিম, অ্যাডভেঞ্চার্স উইথ হিম এন্ড এন্ডস দ্য জার্নি উইথ হিম। হি ইজ দ্য সোল কন্ট্রোলার এন্ড প্রিন্সিপাল কোঅর্ডিনেটর। মানে এখানে প্রথম পয়েন্টে বলা হয় যে 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 বায়রনিক হিরো হয়, এই লর্ড বায়রনের মধ্যে বা তার ব্যক্তিত্বের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো ক্যারি করে হচ্ছে এইরকম একজন আহ যে বায়রনিক হিরো সেই ব্যক্তি। আচ্ছা, কি যেন কি বলতেছে, নওরিন ছবি দিয়েছেন কিসের, না না, এটা 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 কোশ্চেন না। আপাতত আমি একটা বায়রনিক হিরোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে সেটা সেটা মানে ই করতে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো ওখানে আমি যে ছবি দিয়েছি না, ওই ছবিটা দেখলেই হবে বা এটা জানলেই হবে যে তার এই বায়রনিক হিরোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্যতে বলা হয়েছে বায়রনিক হিরো মানে হবে জাস্ট মিনিট। হ্যাঁ ভাই, শোনা যায় আপনার কথা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপর ব্যাপারটা, ironic heroes have minds which seem at variances with their fortunes and exhibit high and poignant feeling of pain and pleasure, a keen sense of what is noble and honorable, and as an equally keen susceptibility of injustice of injury under the grab of stoicism and contempt of mankind। মানে হচ্ছে তার মধ্যে সময় ভ্যারিয়েশন থাকবে, সে কোনোটাকে অ্যাকসেপ্ট করবে আবার কোনোটাকে রিজেক্ট করবে, সে কোনো মানে কোনো জায়গা থেকে দুঃখ পাবে আবার কোনো জায়গা থেকে সে মানে আনন্দ লাভ করবে, মানে সবসময় সে ভ্যারিয়েশন খুঁজবে, এক পাশে ভালো আর এক পাশে খারাপ, সবসময় তার মধ্যে এরকম একটা ভ্যারিয়েশন থাকবে। এরপরে বলছে দে আর সিক অফ লাইফ অ্যান্ড ইন দেয়ার ডিস্ট্রেস দেয়ার রাইট ইজ দেয়ার অনলি সরো সাপোর্টিং পিলার, দে আলটিমেটলি ক্যান ডিফিট অল দ্য অথরিটিস রিগার্ডিং দ্য আর্থ এন্ড হেভেন। মানে তাদের মধ্যে অনেক বেশি গর্ববোধ থাকবে বা তার নিজেকে নিয়ে অনেক বেশি মানে কি বলে গর্ববোধ করবে বা নিজে মানে নিজেদের পাওয়ার নিয়ে তারা অনেক বেশি গর্বিত হবে। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট বলছে দে আর অ্যাবজর্ব ইন স্কর্ন মিজানথ্রপ এন্ড ডিসপেয়ার অ্যাজ ইফ দে আর দ্য ফস্টার চিলড্রেন অফ মানে মেলানকলি, যে তারা সবসময় মানে দুঃখের একটা মুডে থাকবে, মনে হবে যেন তারা হচ্ছে দুঃখের মানে ছেলে মেয়েরা বা এরকম যে তারা হচ্ছে দুঃখী ছেলে মেয়ে। এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্টে দে আর ব্রেভ এনাফ টু সেল আউট ফর দ্য আননোন সি অ্যান্ড ওয়েল অ্যাজ ফর দ্য আনসার্টেন লাইফ, মানে তাদেরকে দেখে মনে হবে যেন জীবন সম্পর্কে তাদের কোনো নলেজ নেই বা তারা কোনো কিছু জানে না আসলে। Sixth number, to some extent, the Byronic heroes like to keep themselves in works always. They are restless, adventurous, bold enough to consume the irritation raised from the continuous struggle. মানে এরপরে তারা তাদের তারা বেশি ঘোরাফেরা বা অ্যাডভেঞ্চার করা করবে বেশি, কি বলে পছন্দ করবে, তারা খুব বেশি চঞ্চল প্রকৃতির হবে এবং তাদের জীবনটা অ্যাটলিস্ট অতিবাহিত করার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে। 7 নম্বর পয়েন্ট বলছে টু এ সার্টেন ডিগ্রি দ্য হিরোস অফ বায়রন আর সেডিস্ট এন্ড দে ইনভেন্ট প্লেজার ইন ক্রিয়েটিং পেইন টু আদার্স, মানে হচ্ছে তারা অন্যের কাছে যেগুলো খারাপ সেগুলো করে তারা আনন্দ অনুভব করবে। এর লাস্টেরটা বলা হয় না, 8 নম্বরটা বলা হয়েছে সামটাইমস দ্য বায়রনিক হিরোস আর ফাউন্ড টু বি ভলাপসাস লিডিং এ সেনচুয়াস লাইফ, মাঝে মাঝে মনে হবে যেন তারা হচ্ছে যে স্বার্থপর বা স্বার্থবাদী, ঠিক আছে, মানে জাস্ট নিজের স্বার্থ নিয়ে তারা সবসময় আকৃষ্ট থাকে। লাস্টে 9 নম্বর পয়েন্ট, দে আর লাভার্স অফ ফ্রিডম এন্ড
critics of social and mental abuse. They satirize the discrimination whether it is in the individual or in the institution. মানে তারা অপরের যে আপনার ধরুন যাকে বলে গীবত, মানে গীবত করতে পছন্দ করবে বা তার অপরকে নিয়ে সমালোচনা করা পছন্দ করবে। তো এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে একদম বাইরনিক হিরোর মধ্যে থাকবে। বাইরনিক হিরোর বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পারছেন নাকি রিপিট করবো আবার? এগুলো কি মনে রাখতে হবে? জি ভাইয়া, এগুলো মনে রাখতে হবে, এটা একটা কোশ্চেন। সুমন ভাইয়া হ্যাঁ ভাই ভাই বলেন। বুঝি নাই আপনার শুনতে পাইনি আমি, কথা। নওরিন। হ্যালো, হ্যাঁ এখন শুনতে আপনার পাচ্ছি, কথা মানে এটা বুঝি কি নাই, কি বলছিলেন? আচ্ছা বায়রনিক হিরো নিয়ে যে আমি যেগুলো বললাম এগুলো কি মানে বুঝতে পারেন? আমি রিপিট করবো আবার। ভাইয়া 1, 2, 3 এই 3টা পয়েন্ট আরেকবার রিপিট করুন। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে যে বায়রনিক হিরো হবে লর্ড বায়রনের নিজের চরিত্রের একটা, মানে সে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল ওইগুলা ওই যে বায়রনিক হিরো সে ক্যারি করবে। মনে করুন সাপোজ আমি হচ্ছে বায়রনিক হিরো বা অন্য একজন, যে রহিম হচ্ছে বায়রনিক হিরো, কারণ লর্ড বায়রনের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো ছিল বা মানে তার যে নিজের পার্সোনালিটি বলতে যা যা ছিল ওই সমস্ত পার্সোনালিটি সেই রহিমের মধ্যে আছে। তার মানে রহিম হচ্ছে একজন এই বায়রনিক হিরো। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে তার লাইফের সময় একটা ভ্যারিয়েশন থাকবে। সে কোনো সময় মানে আনন্দিত থাকবে, কোনো সময় আবার মানে দুঃখে থাকবে। সে কোনো একটা জিনিসকে মানে মনে করুন 1টা টাকা বা 100 টাকা, সে কোনো সময় এটাকে অ্যাকসেপ্ট করলো, কোনো সময় রিজেক্ট করবে, মানে সবসময় ভ্যারিয়েশনের মধ্যে থাকবে বা একটা কনফিউজ মুডে থাকবে। এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে বলা হয়েছে যে সে নিজের যা কিছু আছে এগুলো নিয়ে অনেক বেশি গর্ববোধ করবে বা নিজের মানে পজিশনে যা যা আছে এগুলো নিয়ে সে অনেক গর্বিত থাকবে। এই এটা হচ্ছে 1, 2, 3 নাম্বার পয়েন্ট। বুঝতে পারছেন ফাতিমাতুজ জোহরা? জি। আচ্ছা নরিন, আপনার আপনার কি কোশ্চেন আছে? না ভাই, আমার কোয়েশ্চেন নাই। আচ্ছা সুমন ভাইয়া, এটা কিন্তু মানে লিস্ট জানতে হবে, কারণ কোশ্চেন যখন আসবে তখন কিন্তু লিখতে হবে অবশ্যই। আমি তখন নোট করে দিবেন, বাট এখন মনে রাখতে হবে যে বায়রনিক হিরোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে। ভাই সংক্ষেপে মনে থাকবে একবার কি এটা? বলেন তো। সুমন ভাই এখন সবগুলো তো রিপিট করা সম্ভব না, আপনি বলুন আপনার কোনটাতে সমস্যা। কারণ ফাতিমা জোর 1, 2, 3 সমস্যা ছিল, আমি রিপিট করছি। এখন বলুন আপনার কোনটাতে সমস্যা, 3, আপনি 4, কোনটা মানে 5, বুঝতে 6, পারেননি, 7, আমি রিপিট করতেছি। 8। 4, 5, 6, আচ্ছা 7, 8, 3, 9। 4, 5 মানে সবগুলোই ওকে। আচ্ছা ওকে ওকে। 4 থেকে বলেন। 4 নম্বর বলা হয়েছে, আচ্ছা 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে দে আর অ্যাবজর্ব ইন স্কোয়ার মিজানথ্রপি এন্ড ডেসপারেট ইন দ্য ফর, মানে তারা সবসময় একটা স্যাড মুডে থাকবে, মনে হবে যেন যে তারা এতিম বা দুঃখী, এই টাইপের লোক। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। আর 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে দে আর ব্রেভ এনাফ টু সেল আউট দ্য আননোন সি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য আনসার্টেন লাইফ। মানে তাদের কাছে মনে হবে যে যেন তারা সারা লাইফটা তারা মানে সবকিছু তারা জানতে চাচ্ছে আসলে। মোট কথা তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস মুড থাকবে যে তারা সবকিছু ভ্রমণ করে লাইফটা জানতে চাচ্ছে, তবে আসলে তারা কোনো কিছু জানে না। এটা 6 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে সে অনেক বেশি ভ্রমণ পিপাসু হবে এবং হচ্ছে তার লাইফটা লিড করার জন্য বা তার মানে জীবনে আরেকটু বড় হবার জন্য বা আরেকটু ভালো কিছু করার জন্য তাকে সবসময় অনেক স্ট্রাগল করতে হবে। এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্টে মানে কি বলা হয়েছে যে টু এ সার্টেন ডিগ্রি দ্য হিরোস অফ বায়োন আর স্যাডিস্ট দে ইনভেন্ট প্লেজার ইন ক্রিয়েটিং পেইন টু আদার্স। মানে তারা নিজেরা এমন কিছু করবে যেগুলো অন্যের কাছে খারাপ মনে হয় বা অন্যের কাছে সেটা খারাপ, তাদের কাছে ওইটা ভালো মনে হবে। এটা 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তারা এরকম মানে কি স্বার্থপর হবে বা তারা সবসময় নিজের ভালোটা বুঝবে আর কি। এবং 9 নাম্বার পয়েন্ট বলা হয়েছে যে তারা সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করবে। বুঝতে পারছেন সুমন ভাই এবার? হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা ওকে। আমাদের বইয়ে তো ওটা পাচ্ছি না ভাই। কি করব? আচ্ছা আচ্ছা, যদি আছে মেবি, আছে তো অবশ্যই, ওরকম না থাকলে অন্য করে রাখেন। হ্যাঁ ভিডিও সেভ করা। আচ্ছা এটা ওকে। সম্পর্কে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের মধ্যে আপনি যেগুলা বলছেন এই সবগুলা হুম। গুণই উল্লেখ আছে কি? আচ্ছা যদি থাকে তাহলে তো ভালোই। কমেন্ট অন দা বায়োনিক হিরো ইন ডন জুয়ান। হুম।
যদি এদের থাকে তো মধ্যে ওইটা আছে পড়লে কিন্তু ওই যে নাম্বারিং করা দেওয়া নাই আরকি। হ্যাঁ, যে মানে পরের একটু পেজের মধ্যে আছে। উলট-পালট আছে, তাই তো? উলট-পালট না মানে সিরিয়ালি আছে কিন্তু নাম্বার নাই আরকি। কত পেজ মানে ওইটা? স্ট্যান্ডার, হুম, স্ট্যান্ডার কত পেজ? ১৫৫ পেজে দেখেন আছে। ১৫৫ থেকে শুরু করে। একদম ৫৮ পেজ পর্যন্ত। এটা পড়লে মনে হয় বুঝতে পারবো। হ্যাঁ, ওইটা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডন জুয়ান সম্পর্কে পড়ি। ওই আচ্ছা, আপনাদের বইয়ে সামারি আছে না? দেখুন আছে এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডন জুয়ান। ওইটা ছবি তুলে আমাকে দিন। মানে সামারি? হ্যাঁ, সামারিটা লেখা হ্যাঁ, আছে দেখুন এভাবে ডন আছে জুয়ান। সামারি অফ ডনজন কন্ট অন ওটা ক্যান্ট ওটা ক্যান্টো ওটা আই। কন্ট্রোল। হ্যাঁ, ক্যান্টো 1 আই না, ওটা 1 রোমান অক্ষরে 1 লেখা। হ্যাঁ, ওইটা একটু ছবি বুঝছি। তুলে দিন। আমার বইয়ে যেটা আছে ওইটা তো আপনাদের কাছে নাই। তো আপনাদেরটা থেকেই পড়াই। এই বইয়ে তো কোনো কিছুই দেওয়া নাই ভাই। পয়েন্ট আকারে নাই? দিয়ে রাখছে। না, কোনো কিছু দেওয়া নাই। পয়েন্ট আকারে দিয়ে রাখছে ২৬, ২৭, ২৮, ওই যে ২৯, ৩০ এরকম। কেন ওখানে কি এরকম কোনো কিছু নাই যে হচ্ছে এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডনজন এরকম কিছু নাই? পুঁজিপত্র দেখতেছি যে ১৮ পেজ, তবে ওখানে গিয়ে আর পাওয়া যাচ্ছে না। হচ্ছে দেখতেছেন 18 পেজ। আচ্ছা, তাহলে আমি আমারটা থেকে ছবি তুলে দিই। অরেঞ্জ যেন কি দিয়েছে। দেখেন ভাইয়া এগুলা এগুলো কিনা? না, এগুলো তো হচ্ছে ক্যারেক্টার লিস্ট। এগুলো না। আচ্ছা, ওয়েট, আমি আমার বই থেকে ছবি তুলে দিয়ে দেখতেছি আপাতত এগুলা দেখুন। একটু। আচ্ছা, আমি বই থেকে- আচ্ছা, ওকে। কি বই এটা? আচ্ছা, আমার বই যে কাটাকাটি করা যে আছে আমি দিয়েছি পুরাতন বই, দেখেন কিন্তু কাটাকাটি করা আছে ওগুলো। এগুলো নাকি যাচ্ছে না ছবিগুলো অনেক না, দিয়েছি আপনারটা তো দেখেন আসে নাই। সুমন ভাই কি যেন দিল। ভাই এরকম আসে আর কি। না, সুমন ভাই মানে কি এগুলো কি যদি পড়তে যাই, এগুলো কি দিছে আসলে? না না, এগুলো না, সব বই আমার তো এরকমই না, ভাই। এগুলো না, দেখুন। আচ্ছা, দেখুন আমি উপরে ছবি দিয়েছি, ওই দুটো দেখুন, তাহলে লিস্ট মানে এই যে যে এটা এই কবিতা সম্পর্কে বুঝতে পারবেন না। আমি যে ছবি দিয়েছি, যে দুটো ছবি দিয়েছি ওগুলো দেখুন। আচ্ছা, ঠিক আছে। ক্যান্টো 1। হ্যাঁ, পাইছি ছবি। শুরু করতে হবে। আচ্ছা, তো ক্যান্টো 1 এক নাম্বার পয়েন্ট কি বলছে? হিজ এইজ ক্যান নট সাপ্লাই সুইটেবল হিরো এন্ড সো হি পোয়েট, সো দ্য পোয়েট উইল ইউজ এ নন ক্যারেক্টার ডন জুয়ান। মানে এই কবিতাটা যখন ডন জুয়ান এই লর্ড বায়রন লিখতেছিল তখন তার বয়স অল্প ছিল, সুতরাং সে ভালো কোনো ক্যারেক্টার চুজ করতে পারেনি, যার কারণে সে ডন জুয়ানকে চুজ করছিল, বা ডন জুয়ান নামের ক্যারেক্টার চুজ করছিল। ডন জুয়ান ফ্রম সেভিলিয়া, স্পেন। তার বাড়ি ছিল কোথায়? সেভিলিয়া, স্পেনের সেভিলিতে। হিজ প্যারেন্টস আর ডন জোশি অ্যান্ড ডোনাইলিস, এবং তার মা বাবার নাম ছিল কি? তার
এই বাবার নাম ছিল ডন জোশি এবং তার মায়ের নাম ছিল ডোনা আইনেস। এরপর হচ্ছে ডোনা আইনেস ইজ এ ভেরি পিডান্টিক অ্যান্ড নোজ গ্রিক, লাতিন, ফ্রেঞ্চ, ইংলিশ অ্যান্ড হিব্রু। এই যে ডন জুয়ানের মা ডোনা আইনেস, সে অনেক মানে ভালো বা অনেক শিক্ষিতা একজন মেয়ে ছিল এবং সে কি কি জানতো? গ্রিক জানতো, ল্যাটিন জানতো, তারপরে ফ্রেঞ্চ, ইংলিশ, হিব্রু এই ৫টা ভাষা সম্পর্কে সে জানতো। এটা কিন্তু কোশ্চেন আসে ফ্লিপ কোশ্চেনে যে ডোনা আইনেস কোন কোন বিষয়ে জানতো বা কোন কোন ভাষা সম্পর্কে তার নলেজ ছিল বা দক্ষতা ছিল। ওকে, এরপরে বলছে ডন জোশি হ্যাড নো রেসপেক্ট ফর নলেজ। কিন্তু এই ডন জুয়ানের বাবা যে ডন জোশি, এই মানে সে ততটা এই যে মানে জ্ঞান আহরণ করে এগুলো সে একদম পছন্দ করতো না। সো দেয়ার ইজ এ হার্শ রিলেশনশিপ বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ। সুতরাং এই ডন জুয়ানের মা আর বাবার সাথে এই সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। দেন বলছে দেয়ার ফ্রেন্ডস অ্যারাউন্ড ট্রাই টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন বাট টু নো অ্যাভেল। মানে এই ডন জনের না সরি ডন জন না, এই ডন জোশি আর ডোনা আইনেজের যে মানে বন্ধু বান্ধব এরা মিলে এদের দুজনের সম্পর্কটা ভালো করার চেষ্টা করছিল, কিন্তু আসলে সেগুলো কোনো কাজে আসে নাই। বিফোর দেয়ার ওয়াজ এ ডিভোর্স লেটার, ডন জোশি ডাইয়েড। আর তারা মানে ডিভোর্স দেওয়ার আগে ডন জোশি মানে এই যে ডন জনের বাবা ডন জোশি সে মানে কি করা যায় আর কি মারা যায়। এরপর হচ্ছে ডোনা আইনেস টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ এডুকেটিং জন। এরপরে এই ডন জনের বাবা যেহেতু মারা গেছে, এখন তো ডন জন মানে বড় করে তুলতে হবে। সুতরাং তার মা এই ডোনা আইনেস সে নিজেই আর কি এই যে এই দায়িত্বটা নেয় তার ছেলেকে বড় করা বা লালন পালন করা। বাট দ্য ওয়ে হি রিকমেন্ডস এক্সক্লুসিভ স্টাডি অফ দ্য ক্লাসিক্স ক্যানট মেক জন প্র্যাকটিক্যাল বাই। কিন্তু সে হচ্ছে ক্লাসিক্স শেখাচ্ছিল এই ডন জনকে। সুতরাং বাস্তব লাইফ সম্পর্কে তার আসলে কোনো নলেজ ছিল না। রেদার হিজ ন্যাচারাল ইনস্টিংক্টস আর সাপ্রেসড, যার কারণে তার যে মানে স্বতঃস্ফূর্ততা বা আমরা যাকে বলি হচ্ছে ন্যাচারালনেস, এটা মানে অতটা তার মধ্যে ছিল না। সে আসলে চাইলে সবকিছু করতে পারতো না, এরকমটা না। দেন বলছে ডোনা জুলিয়া ইজ এ ফ্রেন্ড টু ডোনা আইনেস। এরপরে ডোনা জুলিয়া নামের একজন বান্ধবী ছিল হচ্ছে ডোনা আইনেস। ডোনা আইনেস কিন্তু এই ডন জুয়ানের মা। ওকে, তো ওই ডোনা আইনেসের একজন বান্ধবী ছিল ডোনা জুলিয়া। ডন আলফোনসো ইজ জুলিয়াস হাজবেন্ড এবং সে ডোনা জুলিয়ার হাজবেন্ডের নাম ছিল কি ডন আলফোনসো। ইট ইজ এ লাভলেস ম্যারেজ। তবে তাদের মানে এই ডোনা জুলিয়া আর হচ্ছে ডন আলফোনসো এদের বিয়ের সম্পর্ক তো ততটা ভালো ছিল না আর কি। দ্য ম্যান ইজ মোর দ্যান টয়েস দ্য উম্যান এজ, কারণ এই ডোনা জুলিয়ার চাইতে ডাবল বয়স ছিল হচ্ছে ডন আলফোনসোর। দেয়ার ইজ এ রিউমার দ্যাট ওয়ান্স ডোনা আইনেস অ্যান্ড ডন আলফোনসো ওয়াজ ইন লাভ উইথ ইচ আদার। মানে এরকম একটা গুজব বা এরকম একটা ইয়ে আছে যে রহস্য আছে যে ডোনা আইনেস আর হচ্ছে ডন আলফোনসোর মধ্যে একটা সম্পর্ক ছিল কোনো এক সময়। ডোনা জুলিয়া লাইক জুয়ান ভেরি মাচ ফ্রম হিজ টিন ডেজ, এবং ডোনা জুলিয়া সে আবার এই জুয়ানকে তার অল্প বয়স থেকে মানে পছন্দ করতো আর কি। হি ইজ 16 and this liking changes into sexual desire। এরপরে যখন আর কি এই ডন জনের বয়স 16 বছর হয়, তখন সেই জুলিয়া জনের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। But the more conscious he becomes not to admit an illicit love toward John, the more he becomes unconsciously capitalized to him। মানে কারণ যেহেতু হচ্ছে সে তার মায়ের মানে ডন জুয়ানের মা ডোনা আইনেস, তার বান্ধবী হচ্ছে ডোনা জুলিয়া। সুতরাং এখন সে বান্ধবীর ছেলের সাথে সে তো আর আসলে কোনো অবৈধ সম্পর্ক করতে পারে না। সুতরাং সে অনিচ্ছা সত্ত্বেও এরপরে আবার সে তার ছেলের প্রতি এতটাই অ্যাট্রাক্টেড ছিল যে তার সাথে একটা অবৈধ সম্পর্ক গড়ে তোলে আস্তে আস্তে। মানে সে যতই তার থেকে দূরে যেতে চাচ্ছিল ততই সে আকর্ষিত হচ্ছিল। এট ওয়ান জুন ইভিনিং, তো একদিন মানে জুন মাসে বিকেল বেলা, while walking in the garden one of the Julia's hand happens to fall on Don Juan। তো এই জুলিয়া আর হচ্ছে ডন জন হাঁটতেছিল, হঠাৎ করে জুলিয়ার হাত সেই ডন জনের হাত ধরে ফেলে আর কি। she joined the feeling though she was not agree। মানে এরপর তার একটা অবৈধ সম্পর্কে যুক্ত হয়, যদিও সে রাজি ছিল না আর কি। One November night Alfonso comes to the bedroom of Julia। একদিন মানে নভেম্বর মাসের এক রাতে আলফোনসো বলতে জুলিয়ার হাজবেন্ড, সে জুলিয়ার রুমে আসে। জুলিয়া ক্লেইমস হার ইনোসেন্স এন্ড সাকসেস ইন উইথড্রয়িং হার হাজবেন্ড সাসপেকশন। মানে সে সন্দেহ করছিল যে এই ডন জন হয়তো তার ওয়াইফের রুমে আছে। তো সে আর কি সেটা দেখতে আসে যে আসলে কি ডন জন আসছে নাকি ওখানে, সে সন্দেহ পোষণ করছিল। আলফোনসো লিভস অ্যাপোলাইজিং, বাট সে ওখান থেকে খুঁজে পায়নি, যার কারণে সে তার ওয়াইফের কাছে মানে কোনোভাবে ক্ষমা টমা চেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে বলছে জুয়ান এমার্জেস ফ্রম হিজ হিডেন প্লেস। জুয়ান এরপরে যেখানে লুকিয়েছিল ওখান থেকে বের হয়ে আসে। জুলিয়া অ্যাডভাইসেস জুয়ান টু লিভ, এবং জুলিয়া জুয়ানকে বলে ওখান থেকে চলে যেতে। জুয়ান হার্ডলি রিচেস এ ক্লোজেট হোয়েন আলফোনসো এন্টার্স অ্যাগেন। এরপরে যখন জুয়ান পালানোর জন্য একটা পর্দা আড়ালে যেতে চায়, ওই সময় এই ডন আলফোনসো সে তাকে দেখে ফেলে। আলফোনসো স্টাম্বলস ওভার দ্য পেয়ার অফ জুয়ান শুজ। মানে এই জুয়ানের যে জুতা, এই দুই পাশের জুতা আলফোনসো মানে দেখতে পায় আর কি। জুয়ান ইজ ডিটেক্টেড while living and manages an escape but in naked body। মানে জুয়ান কোনোভাবে
এই পালানোর জন্য সে বাট তার জামা কাপড় সব খুলে রেখে যায় আরকি, বা তার জামা কাপড় নেওয়ার কোনো থাকে না, তার কোনো স্কোপ থাকে না। এভাবে সে পালিয়ে যায়। আলফোন্সো shows for divorce, এরপর আলফোন্সো তার ওয়াইফের কাছে ডিভোর্স চায়, মানে এই জুলিয়ার কাছে ডিভোর্স চায়। জুয়ানস মাদার সেন্ডস হিম ফর এডুকেশন টু ভ্যারিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ ফর 4 ইয়ার্স। এরপরে জুয়ানের মা, মানে এই যে ডন জুয়ান, তো সে জুয়ানের মা এরপরে আর কি জুয়ানকে অনেক দেশে ঘুরতে পাঠিয়ে দেয়, মানে প্র্যাকটিক্যাল নলেজ আর্ন করার জন্য। ডোনা জুলিয়া রাইটস এ লেটার টু জুয়ান এক্সপ্রেসিং হার ইটারনাল লাভ ফর, এবং ডোনা জুলিয়া সে আবার জুয়ানকে এরপর চিঠি লেখে, মানে দুজনের মধ্যে এখন কথাবার্তা হচ্ছিল না, বাট তারপরে একে অপরের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল আর কি। মানে যদিও এমনিতে কোনো ফিজিক্যাল কোনো কিছু হচ্ছিল না, বাট তাদের মধ্যে এই চিঠি আদান প্রদান হচ্ছিল। বায়রন ক্রিটিসাইজেস ওয়ারজত কোল্ডিস এন্ড সৌদি এন্ড আপহোলস দ্য মোরালিটি অফ দ্য ফেম, এবং এই বায়রন শেষমেশ আর কি ওয়ারজত কোল্ডিস এবং সৌদিকে সে সমালোচনা করছিল তাদের কবিতাগুলো নিয়ে। এটি হচ্ছে মোটামুটি এই ক্যান্টো ওয়ানে যা যা বলা হয় সেই জিনিসগুলো। আগামীকালকে এখানটা সামারি আছে, আমি সামারি দিয়ে দেন বাকিটুকু আমি বুঝিয়ে দিবেন। আজকে কি এমনিতে একটু বুঝতে পারছেন যে এখানে কোন কোন জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে? আচ্ছা, ফাতিমা তো জোরে কি কি ছবি দিছে জানো? সামারি অফ ডন জুয়ান ক্যান্টো ওয়ান। না, এগুলা তো ক্যারেক্টার লিস্ট সম্পর্কে, এগুলো অনেক বড়। এত বড়টা মানে ক্যারেক্টার ভাইয়া প্রথম দিকে ক্যারেক্টার, পরেরটা সামারি আর কি। আপনারটা হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া, আর আমাদেরটা হচ্ছে বর্ণনা দেওয়া, জি, আচ্ছা সমস্যা। ডেসক্রিপশন দেওয়া। সামারি লেখা খুব সম্ভবত। আচ্ছা, আমার কাছে সামারি লেখা আছে, আমি সামারি দিয়ে দেব না, দেন হচ্ছে ওইটা আগামীকালকে পড়াবেন, ওইটা আমি সামারিটা দিয়ে দিচ্ছি। লর্ড বায়রন, হ্যাঁ মানে ডন জুয়ান মানে পোয়েম তো না, আর এটার মেইন থিমটা কি? এটা বুঝতে পারি না। আচ্ছা, মেইন থিম হচ্ছে লাভ, ম্যারেজ, সেক্সুয়াল এবিলিটি, মানে এই অবৈধ ভালোবাসার যে একটা দিক, এটাই হচ্ছে মেইন থিম। তারপরে লাভলেস ম্যারেজের যে খারাপ দিক, এগুলো হচ্ছে থিম, বাট এখানে সেটা ডন জুয়ানের মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে। আচ্ছা, ওইটা আমি সামারিটা দেই, দেন আগামীকালকে এটা বুঝিয়ে দিলে সবটুকুই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা ইজি একটা কবিতা। হুম, এখানে পুরো সামারিটা দেওয়া আছে, ওকে। তো আগামীকালকে এটা বুঝে আগামীকালকে যখন এটা পড়াবো, আগামীকালকে বলতে আপনাদের নেক্সট ক্লাস আর শুক্রবার, শুক্রবার 6টা 50-এ। 11 কি সমস্যা হবে শুক্রবার যদি মানে সন্ধ্যার দিকে পড়ায় 6টা 50-এ? শুনুন ভাই, এটা কোথায় পাবেন সেটা তো জানি না। এটা হচ্ছে আমার বই থেকে আমি দিচ্ছি, আপনাদের বই এখন আছে নাকি সেটা তো আমার, ওই বইটা আমার কাছে নাই। যদি যদি আপনাদের না, বইয়ে আমাদের থাকে বইয়ে তাহলে, এরকম কোনো পয়েন্ট নাই। আচ্ছা যদি না থাকে তাহলে ওইটা একটু ছবি করে বা ওইটা কোনোভাবে লিখে রাখেন, মানে ওই পয়েন্ট আকারে খাতায় লিখে রাখেন, যাতে পরবর্তীতে এগুলো দেখে মনে পড়ে বা পরবর্তীতে ওখান থেকে পড়তে পারেন। এটা আর যে সামারিটা দিলাম ভালো করে একটু ছবি তুলে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে ছবি তুলে এখনই দেন। ডন জুয়ান আচ্ছা। ওইখানে যেটা আছে ওটা কি অস্পষ্ট নাকি? মানে রিয়েল ক্যামেরা দিয়ে ছবিটা তুললেন, তুলে ওই মেসেঞ্জারে পাঠিয়ে দেন, তাহলেই ভালো আসবে। আচ্ছা ওয়েট, ক্যামেরা দিয়ে, হ্যাঁ মেসেঞ্জার থেকে দিছি তো এই জন্য মনে হয় আসে নাই। তো শুনুন ভাই, এবার কি ঠিক আছে? দেখুন তো, আমি যাচ্ছি মেবি। দেখুন এবার ঠিক আছে নাকি? তবে আসতেছে, এই লোড নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আজকে নেট এমনি তো ঠিক আচ্ছা, আছে। তো আচ্ছা, শুক্রবার কিন্তু 6টা 50-এ পড়া, মানে 1 ঘন্টা আগে আর কি। ওকে ঠিক আছে ভাই। এখন তো 7টা 50, শুক্রবার 6টা 50 শুরু করবেন। আচ্ছা, ওকে তো ঠিক আছে। হোমওয়ার্ক থাকবে হচ্ছে পড়াগুলো কি কি করতেছে? আর হোমওয়ার্ক? আচ্ছা সবার কি স্টাডি গাইড আছে? না। স্টাডি গাইড আছে। আমি ওটা আমার স্টাডি গাইড ও আচ্ছা, তাহলে ফাতিমা ধর আপনি 3টে কিনছিলাম স্টেট কিনে ওইটা। ফেলুন, একটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আর হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। জি জি।
যদি পুরাতন কিনেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? নতুন পুরাতন কারণ আমি হ্যান্ড নোট দিবানে। ওই স্ট্রাইকের জাস্ট ওগুলো জাস্ট এমনিতে বোঝার জন্য পড়াবেন। এরপর আমি হ্যান্ড নোট করে দেবানে। তো জাস্ট এমনিতে পড়ার জন্য ওগুলো কিনতে পারেন। যদি পুরাতন কিনলেও কোনো সমস্যা হবে না। ওকে? হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তাহলে কি পড়া কি থাকতেছে? আর হোমওয়ার্ক কোনটা? পড়া তুলে দিবেন। ওকে? আমার এখন আরেকটা ক্লাস আছে শেষ করে দেন আমি রাতে ছবি তুলে দিয়ে দেবেন। হ্যালো? হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি রাতে ছবি তুলে দেবানি।